নমস্কার, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বিধানসভা ভোট আর বেশি দিন নেই, ফলে রাজ্য রাজনীতিতে নানা ধরনের বিধানসভা ভোটের উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে। সে শাসক থেকে বিরোধী বা একদম স্বল্প পরিসর থেকে পাড়া, ব্লক, মণ্ডল বা সাব ডিভিশন স্তরে বিধানসভা ভোটের যে দামামা বেজে গিয়েছে ইতিমধ্যে, তা আকাশ বাতাস বা পারিপার্শ্বিক দিক খেয়াল রাখলে অত্যন্ত ভালোভাবেই বুঝতে পারা যায়। শাসক এবং বিরোধী এই দুই নিয়েই আমাদের ভারতীয় রাজনৈতিক যে অবস্থান বা পরিপট, সেটা এই রকমভাবেই তৈরি আছে। শাসক দল তার বিরোধিতা করবে বিরোধী দল, শাসক দলের যাবতীয় ভালো বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং সেইটার ইতিবাচক দিক নিয়ে বিশ্লেষণ করা হবে। তেমন যদি শাসক দলের কোনো সিদ্ধান্ত মানুষের স্বার্থের বিপরীতে যায়, সেক্ষেত্রেও বিরোধীরা তার বিরোধিতা করবে। এই হলো সংসদীয় গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সব মিলিয়ে বলা যেতে পারে যে বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই নানা রকমের ইস্যু তৈরি হচ্ছে, নানা ধরনের কার্যকলাপ তৈরি হচ্ছে, নানা ধরনের নির্বাচনী গতিবিধি হচ্ছে। তবে এরই মাঝে শাসক থেকে বিরোধী শিবির সবাই চাইছে ভোটের নির্ঘণ্ট ঘোষণা আগে বা বিধানসভা ভোটের যত দিন এগিয়ে আসবে তার আগে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ঘর গুছিয়ে নিতে। আর আপাতত সেই কাজেই শাসকের সঙ্গে সঙ্গে নেমেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ক্ষেত্রে বিধানসভা ভোটের কিছু প্লাস পয়েন্টও আছে, কিছু মাইনাস পয়েন্টও আছে। যেমন বিভিন্ন ক্ষেত্রে বিজেপির বিভিন্ন সূত্র থেকে জানতে পারা গিয়েছে, এবার বিজেপি প্রার্থী তালিকার ক্ষেত্রে যে প্রার্থী তালিকা ঘোষণা করবে তার ক্ষেত্রে বড় সড়ো একটা আভাস আসছে। অর্থাৎ এবার প্রার্থী তালিকা চয়নের আগে অনেক কিছু ভাবনা চিন্তা করবে, তারপরেই প্রার্থী তালিকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদিও বিজেপির মতো দল, যারা রেজিমেন্টেড একটি দল, তাদের কাছে এই কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে সরাসরি সেই সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব পড়ে না। তাদের একটা নির্বাচনী নির্দিষ্ট কমিটি আছে, নির্বাচনী একটি নির্দিষ্ট দল আছে। সেই নির্বাচনী দলের মাধ্যমে ঘোষণা করা হবে বা নির্ধারিত করা হবে যে কীভাবে কীরকম করে বিজেপির আগামী দিনের নির্বাচনের বৈতরণী পার হবে। 2021-এ একটা হাওয়া উঠেছিল যে বিজেপি হয়তো রাজ্যে ক্ষমতায় আসলেও আসতে পারে। বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তা দাবিও করেছিল। দেখতে পাওয়া গেছে বিভিন্ন চার্টার ফ্লাইটে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রার্থীরা যারা পরবর্তীকালে প্রার্থী হয়েছেন তারা জয়েন করেছিলেন বিজেপিতে। তাদের মধ্যে বেশিরভাগই কেউ তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এমনকি অমিত শাহর বাড়িতে গিয়েও তাদের যোগ দেওয়ানো হয়েছিল বিজেপিতে, কিন্তু কোনোভাবেই সেই ফসল বিজেপি ঘরে তুলতে পারেনি। সব মিলিয়ে বলা যেতে পারে যে একটা বড় সড়ো আবার অগ্নিপরীক্ষার সামনাসামনি আসছে বিজেপি। তবে বিজেপি বেশ কিছু স্ট্র্যাটেজি এবার তৈরি করেছে, যেখানে যে কোনো নেতা যার সম্পর্কে অভিযোগ আছে বা যার সম্বন্ধে কোনো কুৎসা বা যার কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট আছে, তাকে আপাতত এবার প্রার্থী করা হবে না। এবং কোনো নেতা, অর্থাৎ সাংসদ বা দলীয় স্তরের বিধায়কের কাছের কোনো মানুষ বা কোনো নেতা, তাকে শুধু তার চেনা জানা এই সূত্রেই তাকে করা হবে প্রার্থী এমনটা নয়। এবং একই সঙ্গে যদি কোনো মানুষের ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত প্রভাব অত্যন্ত নেতিবাচক থাকে সমাজে, তাহলে সেই ক্ষেত্রেও বড় সড়ো ভূমিকা গ্রহণ করতে পারে বিজেপি। অন্তত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে দিলীপ ঘোষ, এরা প্রত্যেকেই এই কয়েকটি বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলাতে কেন্দ্রীয় নেতৃত্ব সাফলি জানিয়ে দিয়েছে যাদের ব্যক্তিগতভাবে কোনো দাগ আছে তাদের কোনো রকমভাবেই আগামী দিনে ভোটের জন্য প্রার্থী করা হবে না। বলা যেতে পারে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির শুভেন্দু অধিকারী, যিনি রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা, এক প্রকার তিনি প্রার্থী পদ পাবেনই নন্দীগ্রাম থেকে, এটা প্রায় নিশ্চিত। অন্যদিকে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, তিনি বেশ কিছুদিন পার্টির সঙ্গে দূরত্ব থাকার ফলে রাজ্যের বিজেপি রাজনীতির মূল স্রোতে ছিলেন না, তবুও অমিত শাহর সঙ্গে কথাবার্তা বলে মোটামুটিভাবে একটা স্থির করা হয়েছে যে খড়গপুর সদর থেকে হয়তো তিনি টিকিট পেতে পারেন। সেক্ষেত্রে
হিরণ অর্থাৎ বর্তমানের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় কি বিগত বেশ কিছুদিন ধরে তার ব্যক্তিগত জীবন, তার বিবাহিত জীবন নিয়ে চর্চায় আছে এবং বেশ কিছু ক্ষেত্রে অস্বস্তিতে পড়তে হচ্ছে সেই হিরণকে, বা টিকিট নাও দেওয়া যেতে পারে। শ্রমিক ভট্টাচার্য, তিনি বর্তমানে রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি, একই সঙ্গে তিনি বিজেপির প্রথম বিধায়ক। একই সঙ্গে বলা যেতে পারে গতবার তিনি রাজারহাট গোপালপুর বিধানসভা আসন থেকে দাঁড়িয়েছিলেন, কিন্তু তৃণমূলের অদিতি মুন্সির কাছে পরাজিত হন। তবে এবার তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ, তাই তার ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত কম বিজেপির হয়ে কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করা। তিনি মূলত সংগঠন দেখবেন, বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করবেন এবং দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন। একই সঙ্গে দলের খুঁটিনাটি সমস্ত বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তা বলে রাজ্য স্তরে সেই সমস্ত বিষয়গুলো ইমপ্লিমেন্ট করতে হবে। কেননা শ্রমিক ভট্টাচার্য বক্তা হিসেবে অত্যন্ত সুবক্তা, তাই তিনি তার ভালো বক্তব্যের জন্য পরিচিত এবং বিজেপির যে রাজ্য স্তরে যে সমস্ত নেতারা আছে তাদের মধ্যে অন্যতম হলেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের বর্তমানে গুরু দায়িত্ব আছে, তার কাজই হলো 294টা আসনে যে প্রার্থী দিয়েছে বিজেপি, সেই প্রতিটা প্রার্থীর সমর্থনে সভা করা এবং তাদেরকে জিতিয়ে আনার জন্য একটা বাড়তি গুরুত্ব বা দায়িত্ব থাকবে শ্রমিক ভট্টাচার্যর কাঁধে, এটা বলাই বাহুল্য। সব মিলিয়ে বলা যেতে পারে যে এমন সময় আসছে বা এমন দিন আসছে আগামী দিনে যে গড় দফায় বিধানসভা নির্বাচন ঘোষণা করবে সেই কথা জানা যায়নি, কিন্তু যেই দফাতেই হোক বিজেপি রেজাল্ট এ রাজ্যে গতবার 77টি বিধায়ক ছিল, পরবর্তীকালে দল বদল হ্যান ত্যান করে আরও নানা রকমের ঘটনা ঘটে সেই সংখ্যা কমেছে এবং দেখতে পাওয়া গিয়েছে যে বিধানসভা ভোটের আগে এই ঘটনা রীতিমতো শাসক দলকে অস্বস্তিতে ফেলবে। সব মিলিয়ে বলা যেতে পারে যে বিধানসভা ভোটের আগে যে ঘটনা ঘটতে চলেছে সেক্ষেত্রে আরও অনেক দিকের আঙ্গিক বিচার বিশ্লেষণ করে বলা যেতে পারে যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিধানসভায় যে ভোট হবে সেই বিধানসভা ভোটে, রাজ্যের বিধানসভা ভোটে, পশ্চিমবঙ্গের ভোটে তিনি প্রার্থী হবেন না, এক প্রকার নিশ্চিতই আছেন। তবে প্রার্থী হতে পারেন এবার হেরে যাওয়া সাংসদ নিশীথ প্রামাণিক। তিনি কোচবিহার থেকে সাংসদ ছিলেন, তারপরে গতবার বিধানসভা ভোটে তিনি দাঁড়িয়েছিলেন প্রার্থী হিসেবে, কারণ সেই সময় তিনি সাংসদ থাকা সত্ত্বেও গতবার বেশ কিছু সাংসদকে বিধানসভা ভোটে দান করিয়েছিল বিজেপি। তার মধ্যে নিশীথ প্রামাণিক ছিলেন, লকেট চট্টোপাধ্যায় ছিলেন। লকেটকে চুঁচুড়া থেকে দাঁড় করানো হয়েছিল, যদিও তিনিও পরাজিত হন, এবং নিশীথ প্রামাণিক দাঁড়িয়েছিলেন কোচবিহারের মাথাভাঙা আসন থেকে। বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে তার সরাসরি টক্কর হয় এবং কয়েকটি ভোটের জন্য উদয়ন গুহকে পরাজিত করেন, কিন্তু পরবর্তীকালে তাকে বিধায়ক পদ ছাড়তে হয়, কারণ তিনি সাংসদ ছিলেন। তাই সাংসদ থাকার পর ফের উদয়ন গুহ উপনির্বাচনে দাঁড়িয়ে সেখান থেকে জয়লাভ করেন। বর্তমানে তিনি রাজ্যের মন্ত্রী এবং কোচবিহারের অত্যন্ত একটি দাপুটে নেতা। মাঝে মধ্যেই বাগবিতণ্ডায় নিশীথ প্রামাণিকের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। ফলে এই প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবার টিকিট পেতে পারেন, আসন এখন নিশ্চিত নয়। তবে মিঠুন চক্রবর্তী, বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে অন্যতম মিঠুন চক্রবর্তী, তিনি বাংলার গর্ব বলা যায় এই মিঠুন চক্রবর্তী। তিনি এই সময়ের মধ্যে দিয়ে বলা যেতে পারে যে তার কারিশমা, তার এই সমস্ত কিছু একেবারে কাজে লাগাতে চায় বিজেপি। ঠিক সেই কারণেই তাকে প্রচার, মিটিং মিছিল ইত্যাদিতেই রাখা হবে। কি সরাসরিভাবে তাকে কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে নিশ্চিত হবে না, কেননা বিজেপি করতে চায় না। তার এই ফেম নেম এটাকেই কাজে লাগাতে চায়। তাকে 294টা আসনে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন যে প্রার্থী আছে সেই প্রার্থীর সমর্থনে তার মিঠুন চক্রবর্তীকে কাজে লাগাতে পারেন। কারণ মিঠুন চক্রবর্তীর ব্যক্তিগত যে কারিশমা এবং যে জনপ্রিয়তা, সেটাই বিজেপির কাছে অত্যন্ত বড় একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে বিজেপির এই যে অবস্থান, এই অবস্থানের জন্য
এবারে বিধানসভা ভোটের প্রার্থী তালিকা তৈরির জন্য একটি বড় স্ট্র্যাটেজি গ্রহণ করতে চলেছে। এই স্ট্র্যাটেজির অন্যতম বিষয় হলো যে কাকে প্রার্থী করবে না, এবং ভীষণভাবে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে মহিলা মোর্চার বিশেষ দায়িত্ব দেওয়ার ফলে তিনি বর্তমানে সংগঠনের দায়িত্বে আছেন। সম্ভবত তিনি নিজের থেকেই জানিয়েছেন যে তিনি আর লড়তে চান না বিধানসভা ভোটে, তাই তিনি সংগঠনের কাজ দেখতে পাবেন। আপাতত এই রকমই খবর আসছে, কিন্তু এরপরে কি হবে আগামী দিনে আরও তো সময় বাকি আছে। এরপর জল কোন দিকে গড়িয়ে যাবে সেই নিয়ে অনেক ভাবনা চিন্তা আছে, অনেক কথোপকথন আছে। তো কি হতে চলেছে বিধানসভা ভোটের, কী স্ট্র্যাটেজি হতে চলেছে, এবং সেই স্ট্র্যাটেজির সঙ্গে সঙ্গে বিধানসভা ভোটে আর কোন দিক থেকে কি রূপ ধারণ করতে পারে, সমস্ত কিছুই এখন জল্পনা স্তরে আছে। তবে লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হবে না, এক প্রকার স্থির। লকেট চট্টোপাধ্যায়কে কোনোরকমভাবেই এবারের বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে ভাবছে না। যদিও রাজ্য বিজেপির কথাই তো হবে না, এটি কেন্দ্রীয় যে নির্বাচনী কমিটি আছে, যেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডা থেকে শুরু করে বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও আছেন। তো সবাই মিলে খেয়াল করবে যে এই ক্ষেত্রে কী হতে পারে। আদৌ কি লকেট চট্টোপাধ্যায়কে দান করানো হবে ভোটে, অন্য কোনো আসন বাছা হবে নাকি না তিনি সংগঠনের কাজই দেখবেন, প্রচার দেখবেন, এবং তিনি পর্দার আড়ালে থেকেই বিজেপির সংগঠনকে মজবুত করবেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে লকেট চট্টোপাধ্যায় বিধানসভা ভোটে কী হবে না হবে সেই বিষয়টি অপেক্ষা করছে আরও সময়ের জন্য। বিজেপি মূলত লক্ষ্য করছে যে এইবারে বিধানসভা ভোটের প্রতিটি আসনে কীভাবে একের বিরুদ্ধে এক প্রার্থী দিয়ে জেতার সম্ভাবনা তৈরি করলে, যেমন হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া, কৃষ্ণনগর, এই সমস্ত জেলায় বিজেপির যে সংগঠন আছে সেই সংগঠনকে ত্বরান্বিত করে আরও কী করে অধিক লাভ করতে পারে, এবং প্রতিটি আসন জিতে বিজেপি যে দাবি করছে রাজ্যে ক্ষমতায় আসবে, সেই ক্ষমতা কতটা উজ্জ্বল হয় সেটাই এখন সবার আগে দেখার। সব মিলিয়ে বলা যেতে পারে বিজেপির যে প্রার্থী তালিকায় চমক দেওয়ার একটা পরিকল্পনা আছে, সেই চমকটা কতখানি কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারে। সব মিলিয়ে বলা যেতে পারে বিজেপির এই অভ্যাস বা এই প্রয়াস আগামী দিনে কতখানি বিধানসভা ভোটে রিফ্লেক্ট করবে এই ফলাফলের উপর, সেটি সবথেকে বড় বিষয়। বিজেপির যে একাধিক গেম প্ল্যান, এবং বিজেপির গেম প্ল্যানের মধ্যে অন্যতম হলো যে নরেন্দ্র মোদী, অমিত শাহ বারবার রাজ্যে আসবেন, এবং বিজেপির শীর্ষস্থানীয় যে সমস্ত নেতারা আছে তারা বারে রাজ্যে এসে চেষ্টা করবে যে বিজেপির হয়ে প্রচার করতে, এবং 15 বছরের যে তৃণমূলের শাসনকাল, সেই শাসনকাল এবং তৃণমূলকে পরাজিত করে পরবর্তীকালে বিজেপি যাতে ক্ষমতায় আসে, সেই কারণে রাজ্য বিজেপিও তাকিয়ে আছে কেন্দ্রীয় নেতৃত্বের দিকে। বিশেষত কেন্দ্রীয় নেতৃত্ব বলতে আগেই এছাড়াও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ তো আছেনই, নীতিন নবীন, জেপি নাড্ডার সঙ্গে নিতিন গডকরি থেকে শুরু করে আরও যে কেন্দ্রীয় যে নেতৃত্ব আছে, রাজনাথ সিং, এই সমস্ত মানুষ, সমস্ত যে কেন্দ্রীয় উচ্চস্তরের নেতা আছে তাদের নির্ভর করবে তারা কী করে নির্বাচনী বৈতরণী পার করবে, এবং পশ্চিমবঙ্গের প্রার্থী নির্বাচনের যে নির্বাচনী কমিটি বিজেপির আছে তারা কতখানি গেম প্ল্যান তৈরি করবে এবং কীভাবে তাতে সাফল্য আসবে, সেটাই হলো সবথেকে বড় দেখার বিষয়। এবং একই সঙ্গে বলা যেতে পারে যে রাজ্যের যে অবস্থা এবং রাজ্যের যে চাহিদা, বিজেপি কি রাজ্যের মানুষের কাছে সেই চাহিদাটি তুলে ধরতে পারবেন? কেননা বিজেপিকে বলা যায় যে গোবলয়ের দল, রাজ্যে পরিচিত আছে, বাঙালির সেন্টিমেন্ট বোঝে না এবং বাঙালির আবেগ বোঝে না, বাঙালিকে বোঝে না, বাঙালিকে অপমান করে, এরকমই বিজেপি সংক্রান্ত নানা বিষয়ে অভিযোগ করে যায় তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা। সব মিলিয়ে এবারে সেই সমস্ত কালিমা দূর করে বিজেপি কি জয়ের রাস্তায় ফিরে আসতে পারবে, না বিজেপি যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে একটা বড় সড়ো চমক আছে, এবার কি সেই চমক দেবে, কোন পথে হাঁটবে, নামের দিকে যাবে নাকি না
এবার দেখা গিয়েছে যে এমন কিছু তারকা ছিলেন যারা সে বিজেপিতে জয়েন করার সঙ্গে সঙ্গেই এই প্রার্থীপদ পেয়ে গেছিলেন, যেমন সিঙ্গুরের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ওদিকে তৃণমূল থেকে সদ্য যাওয়া সেই সময় রাজীব বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, প্রবীর ঘোষাল এবং এই সমস্ত তৃণমূল থেকে যাওয়া নেতারা সঙ্গে সঙ্গে বিজেপির টিকিট পেয়ে যায়। সব মিলিয়ে বিজেপির ভরাডুবিও হয়, ফলে রাজ্যে ক্ষমতায় আসতে পারে না। তা এই ব্যাপারে এবারে বিজেপি অত্যন্ত সচেতন হয়েছে এবং সেই বিষয়গুলোর উপর রাশ টানতে এবার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে এবং এইবার সম্ভবত দেখতে পাওয়া যাবে যে কোনোভাবেই এমন কোনো নেতা যিনি ভোটের আগে আগে দলে এসেছেন এবং তাকে একটা আসন দিয়ে দেওয়া হয়েছে, সেই রকম সম্ভবত এবার দেখতে পাওয়া যাবে না। পুরো বিষয়টাই নির্ভর করছে আগামী দিনে কী হবে, আগামী দিনে পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে এবং সেই পরিস্থিতির সঙ্গে সঙ্গে আর কি কি হতে চলেছে সেই সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং বিজেপির কর্মসূচির কী লক্ষ্য হবে এবং আগামী দিনে যে কী ডেভেলপ করবে সেটাও দেখতে হবে। তবে সবথেকে বড় বিষয় হলো দেবশ্রী চৌধুরী, অন্যতম সিনিয়র নেতা উত্তরবঙ্গের রায়গঞ্জে। তিনি একসময় কেন্দ্রীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীও ছিলেন এবং সাংসদও ছিলেন। এবার বিধানসভা ভোটে তার কথা ভাবতে পারে বিজেপি এবং তাকে কোনো আসন থেকে নমিনেশন দিতে পারে। গতবার তাকে নমিনেশন দিয়েছিলেন এবং তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু জিততে পারেননি। তো এবার দেবশ্রী চৌধুরীকেও বিধানসভা ভোটে দাঁড় করাতে পারে বিজেপি।